মানে উপন্যাস থেকে সাহিত্য বা লেখা নাটক থেকে মঞ্চস্থ নাটক সঙ্গে সঙ্গে পাল্টে যায়, তাই না? শেক্সপিয়ারের নাটক পড়া একরকম আর শেক্সপিয়ারের নাটক অভিনয় দেখা একরকম। তুমি কি টেনশনে নাকি তুমি ইউজুয়ালি রিল্যাক্সড থাকো? না, আমার মনে হয় যে আমার টেনশন আছে বলে আমার মনে হয় কারোর কাছে কোনো ক্লিয়ার নয়, কারণ এমন একটা জগৎ এসছে যেখানে সোশ্যাল মিডিয়ার এত প্রভাব, হ্যাঁ, যেখানে ওটিটি একটা নতুন বিপ্লব আনলো প্রায় বলা যেতে পারে। এই সব মিলে এন্টারটেনমেন্ট জগৎটাই সারা পৃথিবীর নড়বড়ে হয়ে আছে। আমি বড্ড নিজের শর্ত মেনে ছবি করতে চাই না। আমার কিন্তু কাস্টিং করার সময় না এই যে কতগুলো যেটাকে বলে মার্কেট দেখে কাস্টিং আমি কখনোই করি না। প্রেম, দুঃখ, বেদনা, হ্যাঁ, যৌনতা, এগুলো তো মানুষের জীবনে যাপনের অঙ্গ। যে কোনো বড় মাপের কাজে এইগুলো সবাই মিশে থাকে। প্রমলদা যা বলেছে, মানে সমস্ত ইট পাটকেল আমার দিকে। ফিভার 104 ফিল্ম ইটস হ্যাপেনিং। আমি জিনিয়া টাটকা টলিউড ক্যাফেতে ফাইনালি অপেক্ষার অবসান 1 আগস্ট, যেই তারিখের জন্য উই অল ওয়ার লুকিং ফরওয়ার্ড টু। ফাইনালি মুক্তি পাচ্ছে পুতুল নাচের রীতিকথা, ডিরেক্টেড বাই সুমন মুখোপাধ্যায়। অনেক দিন পর গুরুদেবকে পেয়েছি, লালদা ইন দ্য স্টুডিও ফিভার 104 ফিল্মে। আচ্ছা, আর আছে এই তো কিছুদিন আগেই ঘুরে গেলেন, পরপর তার রিলিজ দ্য বিউটিফুল, অলওয়েজ মেসমেরাইজিং। আগের দিন অনেক কটা অ্যাডজেক্টিভস দিয়েছি, আজকে একটু কম দিলাম। ওয়ান অ্যান্ড অনলি জয়া আহসান, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। তোমাকে একটু ঘরের মানুষ করে নিয়েছি, বুঝলে তো, পরপর রিলিজ তো তাই। লালদা, আগে শুরুতেই তোমাকে প্রশ্ন করবো, তুমি প্রচন্ড ব্যস্ত আমি জানি, তুমি আশা থাকবো যে এই তাড়াতাড়ি করো জিনিয়া, তাড়াতাড়ি করো। সেটা আরও ইম্পর্টেন্ট, বিকজ সব থেকে ইম্পর্টেন্ট জাজ যারা, তারা দেখবেন এই ছবিটা, অর্থাৎ অডিয়েন্স। তো আগে প্রথম প্রশ্ন হচ্ছে, আগে তোমায় জিজ্ঞেস করবো, তুমি কি টেনশনে নাকি তুমি ইউজুয়ালি রিল্যাক্সড থাকো? না, আমার মনে হয় যে আমার টেনশন আছে, আমি লুকোবো না। ওরাম জোর করে একটু দেখানোর পৌরুষ দেখানোর আমার প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে যে আমার প্রথমত অনেক দিন বাদে একটা ছবি মুক্তি পাচ্ছে কলকাতায়, সেই লাস্ট 2018-তে হয়েছিল। ফলত একটা তো ভেতরে ভেতরে কি বলবো, একটা উদ্বেগ তো রয়েছেই, উৎকণ্ঠা রয়েছে যে মানুষ কিভাবে দেখবেন। যদিও আমরা একটা বড় ফেস্টিভ্যালে, দুটো বড় ফেস্টিভ্যালে ছবিটা দেখিয়েছি, সেখানে মূলত কিন্তু ইউরোপিয়ান অডিয়েন্স দেখেছে। হ্যাঁ, কারণ রটারড্যামে যখন আমরা ওয়ার্ল্ড প্রিমিয়ার করলাম তখন 99% মানুষই ইউরোপিয়ান, অভারতীয়, কিন্তু তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই এটা প্রশংসা পেয়েছি। তো ফাইনালি পরীক্ষা কিন্তু আমার নিজের দেশের মাটির কাছে, সেই দেশের মাটিতে আজকে মুক্তি পাচ্ছে, সেটি এখন দেখার তারা কিভাবে গ্রহণ করবেন। গুরু দায়িত্ব যারা কাস্ট, মানে যারা মেম্বার্স আর কি, কাস্টিং যাদের হয়েছে এবং যারা অভিনয় করছেন, এক্ষেত্রে জয়া আহসান অ্যাজ কুসুম, এই মানে মনে হচ্ছে কি এটা একটা অগ্নি পরীক্ষা, বিকজ এরকম একটা কালজয়ী উপন্যাস যেখানে, এবং এরকম একটা ড্রিম ক্যারেক্টার বলা যেতে পারে। কিন্তু জয়া, তো তুমি হ্যাভ প্রুভড ইয়োর সেলফ এভরি টাইম উইথ এভরি ক্যারেক্টার ইন এভরি ফিল্ম, বাট তাও এই ক্ষেত্রে এই ছবি, লালদার ছবি, কীরকম মনে হচ্ছে তোমার স্টেটটা এক্স্যাক্টলি কি? লালদার সঙ্গে আমার বলতে গেলে প্রথম এই মানে বড় পরিসর একটা কাজ। আর হ্যাঁ, টেনশন, এটাকে আমি ঠিক বুঝতে পারছি না যে আমি তোমাদের টেনশন বলবো কিনা, এংজাইটি। কারণ দেখো, প্রথমত হচ্ছিল সাহিত্যটা, কোন সাহিত্যটা উনি মানে বেছে নিয়েছেন সেটা খুব ইম্পর্টেন্ট। তার ভেতরে চরিত্রটি, মানে আমরা যদি বলি যে এরকম হয় কি যে বড় বড় বিখ্যাত সাহিত্যের চেয়ে ধরো কম নজরে পড়া সাহিত্যগুলো দিয়ে যদি ছবি বানানো হয়, সেক্ষেত্রে একটু রিস্ক, মানে একটু রিস্ক কম থাকে। রিস্ক এটা অবশ্যই নয়, কারণ দুটো আলাদা মাধ্যম। আর হলো সিনেমা, তো সিনেমার শর্ত নিয়ে সিনেমাটা তৈরি হয়, নাথিং টু ডিল উইথ যে অরিজিনাল আমাকে ওটাই করতে হবে। কিন্তু আমাদের বাঙালিরা, আমরা তো পথের পাঁচালী, আমরা পুতুল নাচের রীতিকথা, পদ্মা নদীর মাঝি, এগুলো আসলে বাঙালি হয়ে ওঠার আরেকটা অবিচ্ছেদ্য অংশ। তো যত মানুষ এটা যতবার পাঠ করেছে, ততবার করে তাদের মতো করে তাদের একটা ভিজুয়াল আছে আসলে। এটা তুমি যখন ছবি দেখতে বসবে, তখন চাইলেও সে যতই জাজমেন্ট না হোক, চাইলেও তাদের ভেতরে তার সেই যে কল্পনার মানুষজনগুলো
সেগুলোর সঙ্গে সেটা একটু মেলাবার চেষ্টা করছে। হয়তো দেখা যাবে সেই কল্পনার চেয়ে এটা আরো অনেক বেশি ভালো, অনেকের ক্ষেত্রে হয়তো হবে, কিন্তু অনেকেই বলবেন আমি তো চরিত্রটাকে এভাবে ভেবেছিলাম। কারণ মানুষ যখন চরিত্রগুলোকে ভাবে তখন না কোথায় পাঠক যেন পড়বার সময় নিজেকে একটু মিলিয়ে নেয়, একটু ব্লেন্ড করে নেয়। হ্যাঁ, তো তখন যখন পর্দায় শশীকে অথবা কুসুমকে দেখবে তখন তারা একটু হলেও বিচার করবেই বা দেখতে যাবেই কেমন হলো না হলো। আমি এটা অলরেডি আমাকে অনেকে বলছে, বিশেষ করে কুসুম ক্যারেক্টারটা, আমি জানি না লোকে এত কেন, মানে শশী তো লোকে ভালোবাসেই, কিন্তু কুসুম ক্যারেক্টারটা, যদিও আমরা ছবিতে অনেকখানি মানে শশীর পার্সপেক্টিভ থেকে আমরা ছবি মানে শশীকে ফোরগ্রাউন্ডে রেখে আমরা সামাজিক অবস্থা বা ছবির বুননটা আমরা দেখেছি, কিন্তু তারপরে কুসুমের ক্যারেক্টার তো চরিত্র বলতে গেলে তো এটা মানে একটু টেনশন আছে, আমার তো আছেই, মানে আবার আমি অনেকখানি ছেড়ে দিই, ঠিক আছে লালদা করবে, লালদা এসব টেনশন নেবে, আমি নানি, আমি ছবিটা মন দিয়ে করার চেষ্টা করেছি লালদার গাইডেন্সে, ওনার চিত্রনাট্যকে ফলো করার চেষ্টা করেছি, যে ওটাই আমাদের সবচেয়ে বড় মানে বাইবেল আমাদের, ওটাই একদম। হ্যাঁ, সো ওটা দেখে আমরা এগিয়ে যাই, সেটাই করেছি। লালদা, এই ক্ষেত্রে আগে প্রথম তোমাকে জিজ্ঞেস করবো, এতদিন পরে আবির্ভাব ঘটলো কেন তোমার, মানে why this gap? Is it a very conscious decision? Because of course তুমি ইনভলভড, মানে তুমি নাটকের মঞ্চেও তুমি সাংঘাতিকভাবে আর কি অ্যাক্টিভ, তো সিনেমার ক্ষেত্রে, ফিল্ম মেকিং এর ক্ষেত্রে কি হচ্ছে, কি ভাবনা চিন্তা? সেটা নিয়ে আমি বলছি। তার আগে একটা কথা বলিনি, জয়ার কথার প্রসঙ্গে অনুসঙ্গে বলিনি, কাল আবিরের সঙ্গেও কথা হচ্ছিল এটা নিয়ে। আজ আবির নেই আমাদের সঙ্গে, কিন্তু আবির বলছিল যে আমি ফিলিং নাম্ব, বলছে না, সেটা হচ্ছে শশী চরিত্রটা ডেফিনেটলি একটা মূল আধার, কিন্তু কুসুমের চরিত্রটি কেন আলাদা বিশেষভাবে বলছি, সবাই কুসুমকে নিয়ে এত উৎসাহী এই কারণেই, কারণ কুসুমের মতো চরিত্র বাংলা সাহিত্যের পরিসর খুব কম এসেছে, এরকম সাহসী, দৃঢ়চেতা এবং খোলা, এত সহজভাবে সে নিজেকে প্রকাশ করতে পারে, এই প্রকাশ করার ক্ষমতাটা খুব কম আছে, এবং ওই গ্রাম্য পরিবেশে যেন ও একটা একদম বিদ্রোহিনী, ঠিক সেনদিদি আর একভাবে যেমন, সেই কথা ওটা আমি যোগ দিয়ে দিলাম। আর আমার চলচ্চিত্রের যেই বড় বড় ফাঁক পড়ে মাঝে মাঝে, সেটা হচ্ছে একটা মাঝখানে যে একটা ছবি আমি করেছি নজরবান, যেটা বুসানের মতো চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে, কিন্তু সেটা রিলিজ করা যায়নি, ফলত অসমাপ্তর পর এইটা একটা। আর একটা যেটা, যে কারণে আমার ছবি কম হয়, আমি বড্ড নিজের শর্ত মেনে ছবি করতে চাই, মানে আমার চিত্রনাট্য, আমার কাস্টিং, আমি যেভাবে ছবিটা দেখছি এর বাইরে আমি কিচ্ছু কোনো রকম অনুপ্রবেশ চাই না কারোর ভাবনার, ফলে সেইটা অনেক সময় আমরা প্রযোজক পেতে বাধা দেয়, কারণ তাদের অনেক ভাবনা থাকে, তারা একরকমভাবে ভাবেন, আমি তাদের দোষ দিচ্ছি না, দোষটা হয়তো আমারই, আমার ছবি কমের কারণে, কারণ আমি আমার শর্তে ছবি বানাতে চাই, ফলে সেই ছবি করার আমার সংখ্যা কমে যায়। অনেক ছবি বানানোর আমার ইচ্ছে আছে, যেগুলো আমি চিত্রনাট্য তৈরি করে রেখেছি, ভাবনাও আছে, কিন্তু করতে পারিনি, হয়তো কাউকে আমি কনভিন্স করাতে পারিনি যে এই ছবিটা করুন। না, পুতুল নাচের ইতিকথা 15 বছর ধরে আমি ওয়েট করেছি টু গেট এ প্রডিউসার, 15 বছর। 2008-7 আমার এই ছবিটা করার কথা ছিল, তারপরে তখন থেকে অনুমতি পাইনি একবার, তারপর প্রযোজক পাইনি, এই করতে করতে ওয়েন্ট লাইক 15 years, রাইট? ফলে এইটা লালন করেছি, ফলে এরম আরও অনেক চিত্রনাট্য আছে যেগুলো কোনোটা 12টা, কোনোটা 13 বছর পড়ে আছে, কারণ আমি যে শর্তে ছবি বানাতে চাই আমার সেই শর্তেই ছবি বানাবো, তার বাইরে করব না, কারণ আমার অন্য দক্ষতা আছে, আমি চলচ্চিত্র না বলে অন্য কিছু করতে পারি, তখন সেই কাজ করি, আবার চলচ্চিত্র যখন আমার শর্তে করতে পারবো তখনই করবো, ফলে বড় বড় ফাঁক পড়ে যায়। বাট উই ডু ওয়েট, কিন্তু আমরা কিন্তু অপেক্ষায় থাকি, সেটা তো ভালো, সেটা তো আমার সৌভাগ্য। মানে সিনে প্রেমীরা আর কি, আমার মতো যারা তোমার সিনেমার ফিল্ম মেকিং এর ফ্যান। জয়া খুব ইম্পর্টেন্ট পার্টিনেন্ট একটা পয়েন্ট বললো, যে চেনা গল্পে সেটা হয়তো একটু কোথা থেকে রিস্ক থেকে যায়। প্রচুর মানুষ যারা মানে বই পড়েন বা পড়তে ভালোবাসেন, বা খুব একটা মানে পড়েন না, কিন্তু এই গল্পটা পড়েছেন আর কি, উপন্যাসটি পড়েছেন, তো সেই ক্ষেত্রে তুমি এরকমই সাবজেক্ট বা এই উপন্যাসটি বেছে নিলে কেন, মানে পুতুল নাচের ইতিকথা বেছে নিলে কেন? একটা হচ্ছে, অনেক সময় যখন একটা বিষয় বা একটা গল্প বা একটা কাহিনীর একটা প্রভাব ভেতরে থাকে, রসায়ন তৈরি করে অনেক দিন ধরে, তখন সেটা যে বেরোতে চায়,
আমরা তো অনেক গল্পই পড়ি, সব ছবিতে এইভাবে থেকে যায় না, সব কাহিনী ভেতরে সবসময় এরকম ভেতরে একটা থেকে যায় না, এটা একটা যাপনের ক্ষেত্রে চলে যায়, তখন ওটা প্রকাশ করতে চায়, বেরোতে চায়, তখন পাই। ফলে পুতুল নাচের কথা আমার কৈশোর থেকে, বলবো না আমি ছবি বানানোর কথা ভেবেছিলাম, কিন্তু একটা সময়ের পর থেকে, ধরো আমি বুঝি 2004-05 ওই সময় থেকে, তখন থেকেই ভাবছি ছবিটা করব, এই একটা অবস্থা। আর হ্যাঁ দেখো, বিখ্যাত উপন্যাস নিয়ে কাজ করার ঝুঁকি, সেটা রিপিট করব না বারবার, কিন্তু দেখো যখন মানুষের পাঠের ব্যাপারে খুব সহজ একটা যোগাযোগ ছিল, মানুষ অনেক বেশি পড়তো যে সময়টা, সেই সময়টা যদি ধরা যাক, যে সময়টাতে ধরো আমাদের বিশ্ববরেণ্য পরিচালকেরা আমাদের বাংলার যারা ছবি বানিয়েছেন একের পর এক, তারা কিন্তু সাহিত্যর ভিত্তি করেই ছবি বানিয়েছেন, তখন কিন্তু মানুষের পাঠের আরও বেশি ছিল, অভ্যেস ছিল। তো কিন্তু সেই ছবিগুলো তো হয়েছে, তারাশঙ্করও হয়েছেন, বিভূতিভূষণও হয়েছেন, এমনকি আধুনিক সুনীল গঙ্গোপাধ্যায় হয়েছেন। হ্যাঁ, ফলে আমার মনে হচ্ছে যে এই যে আমাদের ছবি, বাঙালি চলচ্চিত্রকারদের একটা অদ্ভুত আছে, এটা ভারতবর্ষ অন্য কোথাও পাবে না, যে আমাদের মধ্যে গল্প, কাহিনী, আখ্যান, যেমন আমাদের নদী মাটি আমাদের মিশে থাকে, আখ্যানও আমাদের মধ্যে মিশে থাকে, আমাদের যাপনের মধ্যে। আমাদের দেশে রবীন্দ্রনাথ আছেন। হ্যাঁ হ্যাঁ, সেই ফলে তো সেইখান থেকে আমরা কিন্তু সাহিত্যকে ভিত্তি করে সময় ছবি বেশি বানাই সেইটা। আর এই সাহিত্য ভিত্তিক ছবিতে সেরকম যখন তুমি চরিত্র পাও, তখন কি মনে হয় যে একটা ওয়েট আছে, হয় না যে ফর অ্যাক্টার্স যে মানে লোভটা একটু বেশি পায়, এরকম কি হয় অ্যাজ অ্যান অ্যাক্টর? তোমার মাথায় কি চলে যে সাহিত্য ভিত্তিক ছবি, তো সেখানে গ্রহণযোগ্যতা বা তোমার অ্যাজ আ চ্যালেঞ্জ অ্যাজ অ্যান অ্যাক্টর ওই খিদেটা একটু বেশি কাজ করে, হরমোনাল ব্যাপার স্যাপার একটু বেশি? আমার মনে হয় যে কোনো অ্যাক্টরেরই করবে যারা সত্যি মানে সাহিত্য ভিত্তিক কোনো, কারণ এগুলো পড়ে বড় হয়েছে, এগুলো আমাদের, এগুলোর সাথেই আমরা বড় হয়েছি, তো সেই একটা ক্ষুধা তো থাকেই, কারণ এই চরিত্র দিয়ে তো আমরা আসলে নানান রকম চরিত্রের সঙ্গে তো আমাদের বই বা গল্প উপন্যাসের সঙ্গেই পরিচয় হয়। হ্যাঁ, স্ক্রিপ্ট যখন পাই আলাদা একটা, যে কোনো স্ক্রিপ্ট সেটাও একরকম হয়, কিন্তু এই চরিত্রগুলো তো আগের থেকে এগুলো আমাদের সাথে মানে ঘর সংসার বসবাস করেন সবসময়। তো সেই ক্ষেত্রে যখন এমন একটি চরিত্র, বিশেষ করে মানে আমি যে খুব পেয়েছি কিছু এই অবধি তা নয়, মানে আমার যদি এক্সাইটমেন্ট সত্যি যদি বলে থাকো, তাহলে আমার এই ছবিটি নিয়েই আমার ছিল, যে কবে মুক্তি পাবে, কবে দেখব, কবে করব এই কুসুম চরিত্র। আমার মনে হয় আমি যতটা না এক্সাইটেড, তার চেয়ে অনেক বেশি এক্সাইটেড যারা আমার কাজগুলো যারা দেখে বা ফলো করে, এবং আমার বাংলাদেশের যে অগন্তি দর্শকরা আছেন, তারা অনেক বেশি অপেক্ষা করে আছে, যেটা আমি টের পাচ্ছি আসলে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আমি কি বলছে লোকজন, কি ফিডব্যাক, মানে এটার এই হতে হবে, ওরে বাবা কি বলছে, ওরা আমি আর যাচ্ছি না, কি বলছে আর কি বলছে না, তারা খুব এক্সাইটেড, তাদেরও নানান রকম, এবং তারা এত ভাবে যে কুসুম পড়েছে, মানে আমি ভাবতে পারি না এত ডিটেইল ভাবে পড়েছে। মানে আমি সত্যি, আমার কাছে এরকম খবর আছে, এই ছবি মুক্তির খবর বেরোনোর সঙ্গে সঙ্গে অনেকে উপন্যাসটা আবার ফিরে পড়েছে। কিন্তু would you like that to happen, নাকি তুই বলবি যে পড়ে আসলে ভালো, বাট না পড়ে আসলে আরো ভালো? আমার মনে হয়, দেখো আমি না এত বছর ধরে এত সাহিত্যভিত্তিক কাজ করেছি। হ্যাঁ, তোর 2000 সালে আমি যখন একটা বিশাল বড় উপন্যাস নিয়ে কাজ করেছিলাম, আমার এটা মানে আমার অভ্যেসের মধ্যে এসে গেছে, আমার এই সাহিত্য সঙ্গে একটা লোকের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু চলচ্চিত্রের ভাষাতেই মানুষ দেখেন, কিন্তু যতই মানুষ পড়ে আসেন, যখন ছবি দেখতে বসেন, তখন তার মগজটা হয়তো মেলান মাঝে মাঝে, কিন্তু তিনি একটা সত্যি যদি ছবিটা ভালো হয়, ছবিটার মধ্যে যদি ভেতরের সম্পর্ক, ছবির চলচ্চিত্রের ভাষা যদি থাকে, তারা ওটার মধ্যেই ভেসে যায়। এমনি তো এত বড় উপন্যাস, এটা আমি জানি না কতক্ষণের, 2 ঘন্টার ছবি, 2 ঘন্টা, মানে সে আই এম শিওর যে তুমি এমন একটা জায়গা বা এমন একটা তুমি তোমার মতো করে তুলে ধরেছো, যেটা তুমি দেখাতে চেয়েছো বা বলতে চেয়েছো, তো সেটা তো একেবারে অন্য ভাষা, মানে ধরো একটা সাহিত্য একদম একটা মানে পড়ার ব্যাপার, এটা দেখার ব্যাপার, দেখাশোনার ব্যাপার, ফলে তো একটা বিশাল ট্রান্সপোজিশন হয়, রূপান্তর ঘটে একটা বড়। এই রূপান্তরটা কিন্তু যে কোনো ক্ষেত্রে পৃথিবীর যে কোনো, তুমি যদি মানে উপন্যাস থেকে সাহিত্য বা লেখা নাটক থেকে মঞ্চস্থ নাটক সঙ্গে সঙ্গে পাল্টে যায়, তাই না? শেক্সপিয়ারের নাটক পড়া একরকম, আর শেক্সপিয়ারের নাটক অভিনয় দেখা একরকম।
বলে সমস্তটাই। হ্যাঁ, ধরুন আমাদের এই বইটি পড়তে কত খুব ভালো পাঠক হলে দুদিনে শেষ করবে পুতুল নাচ ইতিকথা, আর আমাদেরকে ছবিটা 2 ঘন্টা আনতে হয়েছে। তো অনেক সিনেমাটিক লাইসেন্স তো নিতে হবেই, এবং তারপরেও সেখানে ওনার নিজের ভাবনা যেগুলো মেলে, যেটা উনি দেখাতে চান ডিরেক্টর, সেটাই দর্শককে দেখতে হবে। এটুকু দর্শকের মাথায়। সিনেম্যাটিক এফেক্ট বললে আমার মাথায় এলো দ্য সিনেমাটোগ্রাফি অফ যতটা দেখতে পেয়েছি আর কি ট্রেলারে এক ঝলক আর কি। হ্যাঁ, মানে ইটস বিউটিফুল, ইটস পোয়েটিক, ভেরি গুড। মানে সায়ক ভট্টাচার্য যিনি করেছেন খুবই মানে বড় মাপের কাজ করেছেন, এবং এটি বাড়িয়ে বলছি না, আমি যখন রটারডামে ছবিটা দেখিয়েছি বা জার্মানিতে ছবিটা প্রিমিয়ার হয়েছে, ওখানকার মানুষ বারবার মানে সিনেমাটোগ্রাফির বিষয়। রটারডামেতে জয়া ছিল, রটারডাম ওয়ার্ল্ড প্রিমিয়ারও গেছিল আমার সঙ্গে। তা আমরা সত্যি তো দেখেছি, মানুষ কিন্তু আলাদা করে বলছেন যে ভীষণ ভালো সিনেমাটোগ্রাফি এই জায়গাটা। ফ্যান্টাস্টিক। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য কাস্টিং। জয়া আর আবিরকে আমরা অনেক কটা ছবিতে পেয়েছি। আমাদের বাংলার দর্শক, আমি এবার বাংলার কথা আপাতত বলি, যে এই জুটিকে বারংবার পছন্দ করেছে কিন্তু। সো সেটা তুমি জানো, আমি অনেক কটা ছবির কথাই বলবো, কিন্তু এবার আমাকে বলো লালদাদি, তুমি কিভাবে, মানে হোয়াট ওয়াজ দিস থিং অ্যাবাউট দ্য কাস্টিং, যখন তুমি ভেবেছো যে জয়াকে নেবে, পরমব্রতকে নেবে, শশীর চরিত্রে আবিরকে নেবে? আমার মধ্যে না কোনো আরো অনেকে যারা আছেন, অফকোর্স রীতিমান্দাও আছেন, সুরঙ্গনা আছে, শান্তিলাল আছে, কিন্তু পছন্দের অনন্যা আছে। অনন্যা তো অফকোর্স। আমি বলছি যে না, আমার কিন্তু কাস্টিং করার সময় না এই যে কতগুলো যেটাকে বলে মার্কেট দেখে কাস্টিং আমি কখনোই করি না। হ্যাঁ, আমার মনে যে ছবিটা আছে চরিত্রটি সম্পর্কে, হ্যাঁ, সে পুরুষ চরিত্র হোক বা স্ত্রী চরিত্র হোক, সেইটা আমি প্রথমে সবচেয়ে বড় সম্মান দিই নিজেকে, যেটা আমার মুখে চোখে আমি দেখতে পাচ্ছি, এটা লোককে চোখ বুঝে দেখতে পাই তো, যে এই চরিত্রটা আমার এরকম, এইভাবে হাঁটে, এর পোশাক এরকম, এর এই দেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চলচ্চিত্রকারের। হ্যাঁ, সেইখানের থেকে যাদের সঙ্গে সবচেয়ে বেশি মেলে, কাছাকাছি আসে, সেই জায়গাটাই কিন্তু আমি সেইভাবেই কাস্টিং করি। এইবার দেখা গেল আবির আর জয়ার একটা পুরনো একটা ইতিহাস আছে, একসঙ্গে কাজ করে, মানে ওই একসঙ্গে কাজ করে এবং সফল হওয়া, সেই জায়গাটা, সেই সফলতা কিন্তু আমি আমার মাথায় রাখছি না। আমি দেখছি কুসুম হিসেবে আমি জয়াকে দেখতে পাচ্ছি, এবং জয়াকে আমি যতদূর চিনি, ও যেভাবে মাটি চেনে, ও যেভাবে গ্রাম বাংলা চেনে, ও কুসুমকে খুব ভালো চিনতে পারবে। সেই জায়গাটাও জরুরি। একই সঙ্গে যে একটা অভিনেতার সঙ্গে মনের সময় চেহারায় মিলছে কিন্তু তার মানসিকতার মিল হচ্ছে না, সেটাও জরুরি খুব, যে সে মানসিকভাবে একটা প্রস্তুতি তার নেওয়া দরকার, যে এই চরিত্রটা করার মতো তার মনন রয়েছে, তার পরিচিতি রয়েছে, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট। ফলে কাস্টিংটাই দুরকম ভাবে হয়, একটা চেহারার দিক থেকে হয়, আর একটা অভিনেতা অভিনেত্রী সে এই জায়গাটাকে ধারণ করতে পারবে কিনা, চরিত্রের যে ভেতরকার দ্বন্দ্ব, এর ভেতরকার যে জটিলতা, সেই পরতগুলো আনতে পারবে কিনা তার চরিত্রায়নে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর বাকিদের কথা বলবে একটু, আবির আর পরমের যদি কথা বলি। হ্যাঁ, আবিরের ক্ষেত্রেও তাই। আবিরের ক্ষেত্রে যেমন আবিরের নিজস্ব একটা হয়ে ওঠা আছে, হ্যাঁ, ওর মতো করে। পরমেরও একটা হয়ে, তুমি লক্ষ্য করবে ওদের যাপনের যে মানে যেভাবে বেড়ে উঠেছে ওরা, অনন্যা, হ্যাঁ, ধৃতিমান্দা, হ্যাঁ, প্রত্যেকের নামগুলো দেখলেই বুঝতে পারবে এদের যদি ক্যারিয়ার গ্রাফও দেখো, তারা কি কি কাজ করেছেন, তারা কিভাবে বড় হয়েছেন, তাহলে বোঝা যাবে যে পুতুল নাচের সঙ্গে কেন তারা সম্পৃক্ত হয়ে আছে। সেইভাবে হ্যাঁ, অনন্যা যেমন তো অভিনেত্রী হিসেবে অসাধারণ, হ্যাঁ, এবং ওকে আমি সেনদিদি হিসেবে দেখতে পেয়েছিলাম একরকমভাবে, যে যদি করে রাজি হবে কিনা জানতাম না, কারণ সেনদিদি প্রধান চরিত্র নয়, কিন্তু অনন্যার মতো অভিনেত্রী মনে হয় একটা ক্যারেক্টারকে বেশি জোর দেয়, যে হ্যাঁ, যে ক্যারেক্টারটা যেটা করছি সেটা সে নায়িকা না কি, সেটার থেকে বড় কথা যে আই উইল ফিল এ ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন এই রোলটা করে। এই ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট অভিনেতার ক্ষেত্রে। এবং এরা বলছে আমাদের যখন শুটিং হয়েছে বা প্রস্তুতি পর্বে, আই ক্যান সি, আই নোটিস দ্য কমিটমেন্ট অফ অল অফ দেম, মানে ওরা যে জিনিসটা নিয়ে ভাবছে, একটা কিছুর মধ্যে রয়েছে, এই কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার এই কোটায়। শুধু অভিনেতা অভিনেত্রী নয়, ছোট বড় সমস্ত চরিত্র অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ানস সবাই মিলিয়ে, সিনেমাটোগ্রাফিক টিম, সাউন্ডের টিম, আর্টের টিম, এই সবাই বলছে যেভাবে জিনিসটা গড়ে উঠছে, এইখান থেকেই কিন্তু একটা ভালো ছবির গন্ধ পাওয়া যায় বলে মনে হয়, ভালো ছবি করা সম্ভব হয়। আচ্ছা, বলছি এত আর্টিস্টকে ম্যানেজ করাটা কতটা চাপের ছিল? না, আমার কাছে না, আসলে এরা না ভীষণ, ফার্স্টলি দে আর ভেরি প্রফেশনাল,
প্রফেশনাল তো বটেই, পেশাদার, পেশাদার কথাটা আবার নানা মানেও আছে। হ্যাঁ, পেশাদার অনেক সময় সিনসিয়ারিটি ছাড়াও হয়, কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু নিজেদের কাজটা এত ভালো জানেন এবং এত দক্ষতার সঙ্গে করতে পারেন, সেইটা আমার খুব সুবিধা হয়েছে। মানে আমার মনে হয় না এভরিবডি, যেটা হয় না, একটা ডিরেক্টর নির্ভর করে। প্রথমবার কাজ করছো তুমি, এক্স্যাক্টলি। অনন্যার প্রথম কাজ, অনন্যার সঙ্গে আগে একটা ছোট কাজ করেছিলাম, না আমি ওর সঙ্গে একটা ছোট ছবিতে কাজ করেছি, তো পূর্ণাঙ্গ ছবিতে আবিরের সঙ্গে আমার প্রথম কাজ, ধৃতিমানদার সঙ্গে যদি আগে কাজ করেছি, কিন্তু আমাদের না রসায়নে কোথাও কোনো হয়নি, কারণ উই আর অন দ্য সেম পেজ ফ্রম দ্য ভেরি বিগিনিং, উই আর অন দ্য সেম পেজ, কারোর সঙ্গে কোনো চরিত্রায়ন নিয়ে কোনো কিছু কেমিস্ট্রি ইজ উইথ ইচ এন্ড এভরিওয়ান, এখানে সবার সাথে এক সুতোয় বাঁধা। তার ভেতরে আমাদের ছিল যে সুমনদার ছবি, আমরা জানি, বুঝতে পারি তো আসলে যে কোন ছবিটি কেমন করে কি রকম মেজাজ, সেই অনুযায়ী আমার মনে হয় শুধুমাত্র, আমি একটু বলি যে শুধুমাত্র যে আমাদের আর্টিস্টদের কথা বলছি তা নয়, আমি দেখেছি যে এই ছবির ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান ঠিক অমন করেই একইভাবে হাজির ছিল। যেমন আমার একটু মনে আছে যে, পুরোটা বলবো না, আমার যে হেয়ার করেন হেনাদি, ওনাদের কাজ তো আসলে শুধু আমার হেয়ারটা ঠিক করে ক্যারেক্টারটা অনুযায়ী করে দেয়া, কিন্তু আমার নিশ্চয়ই ট্রেলারে দেখতে পেয়েছে যে আমার পদ্মপুকুর একটি শট ছিল, মানে আমি আর কি করেছি, উনি জলে নেমে, ওনারা সারাক্ষণ জলে দাঁড়িয়ে বসে চারদিক থেকে আমাকে কি করে কি করবে এটা কোনো বলা যাবে না যে এটা আসলে কি করে সবাই কাজ করেছে। তো এটা তো সুমনদার কাজ, এবং তার ভেতরে পুতুল নাচের ইতিকথা, এটাকে সবাই মানে 100% ভালোবাসা দিয়ে কাজটা করেছে প্রত্যেকটি টেকনিশিয়ান। এবং আমার মনে হয় যে যদি ওই যে আমরা শুরুতেই বললাম যে টেনশন হচ্ছে কি, মানে ইট মাইট সাউন্ড লাইক আ ভেরি শ্যালো ওয়ার্ড, বাট বিষয়টা হচ্ছে যে অনেকেই না যখন এরকম একটা খুব ইম্পর্ট্যান্ট উপন্যাস যখন জানতে পারেন যে এইটার ডিরেক্ট করছেন সুমন দা, অ্যাক্টরসরা এমনিতে অনেকটা রিলিভড হয়ে যান, বিকজ সুমন দার উপরে এটাই তো আমরাও এটা, তাই না? আমি যেমন এই সাইকোলজি, দেখো সবাই মিলে এটা বলছে, সবাই মিলে আমাকে বলছে, তো আমরা চিত্রনাট্যটাই ফলো করেছি, সুমন দা যা বলেছে, মানে সমস্ত ইট পাটকেল আমার দিকে, বুঝছো? সে বলবো আমি যা সুমন দা যা বলছে তাই। এটা হতেই পারে না, এটা যে সুমন দা বলছেন এখন, কিন্তু এটা হতেই পারে না, কারণ আমি রটারডামে ছিলাম প্রথমত, এবং আমি নিজে তো একজন দর্শক, আমি অভিনয় করি কিন্তু আমি তো একজন দর্শক ভাই। আমি জানি আমি কত আরাম পেয়েছি, আমি কত চোখের শান্তি পেয়েছি, আমি পুতুল নাচের ইতিকথাই দেখেছি, তো এটার উপর আর কোনো কথা হবে না, আমি জানি। সুন্দর বললে। ওকে ওকে, এই সময় দাঁড়িয়ে নানান ধরনের ছবি হচ্ছে, মাঝখানে একটা ফেজ এসেছিল লালদা যেখানে সাহিত্যভিত্তিক ছবি বেশি হচ্ছিল, তারপর একটা সময় যেখানে সবাই খুব কনফিউজড, হোয়াট ইজ ওয়ার্কিং হোয়াট ইজ নট, এলো প্রচুর অ্যাডভেঞ্চার্স থ্রিলার্স। হ্যাঁ, এখন সবার প্রচুর অ্যাক্টার্সদের নিজেদের প্রোডাকশন হাউস, তো এরম একটা অবস্থা আর কি দাঁড়িয়ে কেউ অ্যাকচুয়ালি খুব একটা জানে না যে কোনটা কাজ করছে, কিন্তু অফকোর্স সবাই বলে বাংলা ছবির পাশে দাঁড়ান। হ্যাঁ, ছবি দেখছে, আমি আই উড সে দ্যাট অফকোর্স ভালো ছবি কাজ হচ্ছে। তুমি কি বলবে, বাংলা ছবি দেখছো কি তুমি? দেখে তোমার কি এখন মনে হয় যে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? দেখো, আমরা সবাই বোধহয় একটা কোথাও হাত রাখছি, চেষ্টা করছি নানা রকমভাবে এই সময়টাকে পড়ার, বোঝার, ব্যবসাটা যেটা ছবির তো একটা বড় একটা অর্থনৈতিক দিক আছে, সেইটা বোঝার। ফলে আমার মনে হয় কারোর কাছে কোনো ক্লিয়ার নয়, কারণ এমন একটা জগৎ এসছে যেখানে সোশ্যাল মিডিয়ার এত প্রভাব, হ্যাঁ, যেখানে ওটিটি একটা নতুন বিপ্লব আনলো প্রায় বলা যেতে পারে। এই সব মিলে এন্টারটেনমেন্ট জগৎটাই সারা পৃথিবীর নড়বড়ে হয়ে আছে, শুধু আমাদের বাংলায় নয়। তুমি ইফ ইউ সি অ্যাবাউট বম্বে অলসো, অত বড় ইন্ডাস্ট্রি, সে কোনো নড়বড়ে। ফলে আমার মনে হয় সবাই খুঁজছে, রাস্তা খুঁজছে নানা রকম নিজেদের মতো করে। ফলে কাউকেও আমি বলবো না যে কেউ জেনে গেছে, ক্যান এনিবডি সে দিস ইজ দ্য ওয়ার্ড, এক ধরনের না, যারা ফর্মুলা নিয়ে কাজ করেন তারা করেই সারা পৃথিবী যুগ যুগান্তর ধরে করেই চলেছেন, তাদের থামানো যাবে না। কিন্তু আমরা যারা অন্যরকম ছবি করি, আমাদের মতো করে নানা রকমভাবে খোঁজার চেষ্টা করি কি করে আজকের মানুষকে ধরবো, বোঝাচ্ছে। যেমন একটি ভদ্রলোক সেদিন আমাদের প্রেসিডেন্সিতে অধ্যাপক বললেন যে ছবির পাশে দাঁড়ানোর কথা হয়, তো ছবিগুলোই আসলে আমাদের পাশে এসে দাঁড়িয়ে যায়।
এটা খুব ভালো লাগলো কথাটা। হ্যাঁ ভালো লেগেছে। আমরা বোকা বোকা করে বলি বাংলা ছবি, আমরা বলি সবাই বলি এটা আমাদের এসের থেকেই বলি, আমরা কষ্টের জায়গা থেকে বলি, কিন্তু উনি খুব ভালো করে এটা ব্যাখ্যা দিলেন আসলে। এটা ভালো ছবির পাশে দাঁড়ানোর সবসময়, মানে এই কথাটা বাংলা ছবি কেন, যে কোনো ভালো ছবির সংস্কৃতির যা যা আছে ভালো জিনিস, এই কথা মাঝে এসে যে পাশে দাঁড়াবেন না, সিনেমার সামনে দাঁড়াবেন, বসে দেখুন। এটা তো একটা এখন একটা হয়ে গেছে, মানে কি বলে, হ্যাঁ পাশে দাঁড়াবেন কেন, সামনে বসে দেখুন, বসে দেখুন, এইসব বলছে এখন। যাই হোক, আমার যেটা মনে হয় যে আমি, তুমি কখনোই ফর্মুলা অনুযায়ী কাজ করোনি, অফকোর্স আমি যেটাই বললাম, ফর্মুলা আমার কাছে আমার যেটা ভালো লাগার, যেটা আমি যেভাবে বলতে চাই করতে চাই, সেইটা আমি নিজের মতো করে যাবো। এতদিন হয়ে গেল, 40 বছর ধরে করে আসছি, সে থিয়েটার সিনেমা সবই, চালিয়ে যায়, বাকিটাও করে নেবো। মানে সে তো দেখতেই পাচ্ছি, কারণ হয়তো তুমি বললে যে 2008-এ তুমি ভেবেছিলে এটা, অ্যান্ড ইউ স্টাক টু দ্যাট। তুমি এই সময় দাঁড়িয়ে তুমি ভাবলে যে না, এই সময় অনেকটা আগে অন্য কিছু ভাবি, যে এখন যেটা চলছে ট্রেন্ডিং কোট আনকোট যেটা, তো তুমি সেটাই তুমি কিন্তু বানালে। আমি সেটাই করতে চাই, মানে আমার সেটাই মনে হয়। আমি এমন নয় যে আমি ক্রাইম থ্রিলার করতে চাই না, আমি ক্রাইম থ্রিলারও করতে চাই, গোয়েন্দা গল্পও করতে চাই, কিন্তু সেটার এমন একটা ভিত্তি থাকবে যে ভিত্তিটার একটা কোথাও যোগাযোগ আছে, একটা কোথাও সময়, রাজনীতি, সেগুলোর সঙ্গে একটা কোথাও তার একটা মিল আছে। হ্যাঁ, মানে আমি মানে একটা জাস্ট একটা ক্রাইম থ্রিলার করলাম তা না, যেমন আমি একটা ক্রাইম থ্রিলার ভাবছি করবো, ডিটেকটিভ থ্রিলার, হ্যাঁ, তার পরিকল্পনাও চলছে, মানে এখানে তো আমাদের আমার বাংলায়, বাংলা ভাষায়, আবার চলে যাবে কবে, না বাংলা ভাষাতেই করবো, কিন্তু তার প্রেক্ষিতটাই আলাদা, সেই ফলে সেটার আমার মানে করতে ইচ্ছে করছে ভীষণ, ইট ইজ পুশিং মি আর কি। এটাই রোমান্টিক গল্প, নিছক প্রেমের গল্প, কেন প্রেমের গল্পও করেছি, হ্যাঁ করেছি। প্রেম তো জীবনে থাকবেই, প্রেম, দুঃখ, বেদনা, হ্যাঁ, যৌনতা, এগুলো তো মানুষের জীবনে যাপনের অঙ্গ। যে কোনো বড় মাপের কাজে এইগুলো সবাই মিশে থাকে, পরতে পরতে মিশে থাকে, সাবলিমিনালি মিশে থাকে। তুমি বার্গম্যানের ছবি দেখো, সত্যজিৎবাবুর ছবি দেখো, হ্যাঁ, যার ছবি দেখো, কুরুসাবার ছবি দেখো, এগুলো মিশে থাকে, কারণ এইটাই আমাদের যাপনের অঙ্গ, এগুলোকে এড়িয়ে কিছু করা যায় না। এই ক্যারেক্টার একটু, তারপর তোমাদের একটা খুব ইন্টারেস্টিং কমপ্লিমেন্ট বলতে পারো বা অন্যটা লালদার ব্যাপারে জানতে পেরেছি, সেটা বলবো, আসছি। আমাকে বলো, তুমি এই চরিত্রটা তুমি কিভাবে, যবে থেকে তুমি শুনলে, যখন লালদা তোমাকে বললো যে এই কুসুম তুমি হচ্ছ আর কি আমার ছবি, তো তুমি কিভাবে যাপন করলে এই চরিত্রটা? আমি প্রথমে নিজে হজম করেছি, মনে পড়ছে কি কবে কলটা, মানে কল করেছিলে না কি হলো ব্যাপারটা? না, আমি একটু বলে নিই, জয়া যা বলবে, জয়া না খুব ইনস্টিংক্টিভ অ্যাক্ট্রেস, মানে জয়ার চিত্রনাট্য পড়ে নিয়ে না, ও ভেতরে একটা জিনিস গ্রহণ করে নেয়, নিয়ে তারপরেও না হি লেটস ইট গো, মানে ও ক্যামেরার সামনে যে কি বেরোবে ওটা খুব প্ল্যান করে না, ও এই মোমেন্টটা লিভ করে। আমি যে ওর অভিনয়ের টেকনিক দেখেছি, এবং ওকে যখন বলি যে এই শটটা একটা কোনো শট হয়তো ঠিক হলো না, নানা কোনো কারণে, আমরা আরেকবার, আমি ওকে বললাম যে ওই মুদ্রাটা করো, কিন্তু ওটা দারুণ লাগলো, একটা শাড়ি নিয়ে কি করেছে, বললো ওটা আর হবে কি না আমি জানি না। তার মানে কি ওই রিফ্লেক্সটাকে ও দিচ্ছে, মানে সেইটাই আমার ওর কাজের পদ্ধতি। এবার তুমি বলো। সেটাই, মানে এরকম করে অনেকেই হয়তো করেন, বাট আমারও যে খুব ওয়ার্কশপ করি, সেই অর্থে অনেকেই বলে কোনো কাজের আগে ওয়ার্কশপ করা বা কিছু এটা সেটা, ওগুলো অনেক সময় হয়, কিন্তু আমি আসলে দিনের শেষে দেখি যে আমি যা মনে করি বা ওই জায়গাটায় গিয়ে দাঁড়ালে ডিরেক্টর কি বলছেন আর সমস্ত কিছুর ভাইব নিয়ে, তখন যেটা হয় সেটাই আমি, মানে সেটাই হয়ে ওঠা হয় শেষ পর্যন্ত, এবং সেটাই সত্য হয়। কিন্তু এটা যে কতটা ডিফিকাল্ট ফর অ্যান অ্যাক্টর, মানে সেটা অডিয়েন্স যারা দেখছে, যে মানে সেই সময় ইয়োর লাইন্স, সেখানে পজিশন দাঁড়ানো, লাইট নেওয়া, ক্যামেরা, তার মধ্যে তুমি যেটা করছো এবং ইউ লিভিং দ্যাট ক্যারেক্টার, আমার এটার ভেতর সহজ মনে হয়, আমার এই প্রসেসটা সহজ মনে হয়। অনেক লাইন্স করি, অনেক দিনের পর দিন ওয়ার্কশপ করে, ওটা না হয় না, মানে আসলে তো প্রত্যেকটা চরিত্র যখন করি আমরা, তখন তো ওটা যাপন করা। আমি যেমন মনে মনে পুরোটা তার 100% তার কুসুম হয়ে বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু আমি ওটা মনে মনে ওই জীবনটা তখন যাপন করেছি, এবং আমি বিশেষ করে এই ধরনের চরিত্রগুলো আরও বেশি করে আমাকে টানে, কারণ আমি খুবই
প্রকৃতি ভালোবাসি বা আমার থাকতে ভালো লাগে, মানে জীবন থেকে দূরবর্তী চরিত্রগুলো হয়ে ওঠার জন্য। তো ওই সময় ওটাও তো আমারও তো একটা যাপন, আমিও তো শুধু অভিনয় করছি কাজ শেষ তা তো নয়, আমি তো জীবনটাকে দেখলাম কুসুম হয়ে, কুসুমের শরীরে বাস করে, আমি আমার মনটাকে বাস করে কুসুম কি করে দেখো ওটা দেখবার চেষ্টা করলাম। তো এটা তো অভিনয়ের চেয়ে কুসুমকে কেমন লাগবে দেখতে, এটার চেয়ে এটাও তার একটা এক্সপেরিমেন্ট, মানে এটা তো একটা জার্নি আমার জন্য, প্রত্যেকটি চরিত্রই সেটি। তো সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর লালদা তো আসলে খুব করে যে খুব উনি বলেন, আমি জানি ওনার কাজের পদ্ধতি কি, ওনার কাজ, ওনার সঙ্গে অনেক সরাসরি কাজ না করলে ওনার কাজগুলো আমি দেখেছি, সেখান থেকে আমি আন্দাজ করতে পারি অনেকখানি, যে কোনো আর্টিস্টই আন্দাজ করতে পারবে। তো সেই বিষয়টি এবং চিত্রনাট্যটা অবশ্যই চিত্রনাট্যকের মাথায় রেখেছি। এবং আগে বসে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আমি কি পড়বো পুতুল নাচের ইতি কথাটা আরেকবার, আমিও সেই বোধহয় ইন্টারমিডিয়েটে পড়েছিলাম তখন, আমার মনে আছে। হ্যাঁ, মানে এক সপ্তাহ পর্যন্ত ওটা নিয়ে ঘুরে এভাবে ঘুরছি, অনেক বড় কিছু পড়ে ফেলেছি, এরকম করে করে ঘুরছি। হ্যাঁ, মানে এরকমই একটা ভাবচক্কর ছিল আমার তখন। তো তারপর ওটাকে লালদা বলেছেন দরকার নেই, আমি বলছি ঠিক আছে দরকার নেই। ওই যে আসলে এইসব বড় বড় চরিত্র যখন পড়ি ওটাকে সাথে নিয়ে তো বেড়ে উঠেছি আমি। ধরুন ওটার কথা বলি, পদ্মা নদীর মাছির কথা বলি, বা পথের পাঁচালীর কথা বলি, ওগুলো নিয়েও তো বেড়ে উঠছে। ওগুলো তো মানে সরিয়ে দেয়া যায় না, এগুলোর এত অমোঘ শক্তি, এগুলো তো জীবন থেকে সরিয়ে দেওয়া যায় না। যে একবার এটা পড়েছে বা এটা মানে এটার বিস্তারটা দেখেছে, এটা তো আমি ওই যে খণ্ড খণ্ড স্মৃতিতে কোথাও একটা শরীরে রয়ে গেছে, তো স্মৃতিতে শরীরে আমি বলেছিলাম ওইটার উপরে ডিপেন্ড করো, নতুন করে আর উপন্যাসটা পড়ো না। হ্যাঁ, আমরা সবাই কোনো সময় পড়েছে একটা হয়ে ওঠার মধ্যে কম বয়সে, কিন্তু সেটা স্মৃতি হয়তো খুব পরিষ্কার করে মনে নেই। আবছা ব্যাপারটাকেই ভর করে তৈরি করো জিনিসটাকে। This is something I'm very very like কি বলবো envious about characters, about actors. কারণ ভাবো যে আমরা যে ছোটোবেলায় বইগুলো পড়ছি, যেই ক্যারেক্টার্সগুলো আমাদের ইম্যাজিনারি ওয়ার্ল্ডের দ্বারাই স্টার্স, তাদেরকে আর কি মানে আমরা অন্য চোখে দেখি, সেই ক্যারেক্টার্সগুলো তোমরা বড় হয় মানে একটা সময় ইউ গেট টু লিভ দোজ ক্যারেক্টার্স, কিন্তু ইট ইজ নট ইজি। বাট সেই ওই অগ্নি পরীক্ষার আজকে থেকে মানে দ্য মেন জাজেস, বা তার আগে আমরা জানবো যে খুব ক্লিশে একটা প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য ইউএসপি অফ দিস ফিল্ম, তোমরা কীভাবে বলবে? আগেন ইউনো বক্স অফিস বলো, অডিয়েন্স কেন তাদের এই ছবিটা দেখতে যাওয়া উচিত সেটা বলো, এটা বলবে, এটা ভেবে নিও। কিন্তু তার আগে শুনলাম লালদা খুব মাথা ঠান্ডা একজন মানুষ, তাই কি? লালদা তো সত্যি একেবারেই মানে মাথা ঠান্ডা লোক, এবং অনেক বড়, সত্যি তো এটা গ্র্যান্ডার তো অনেক বিশাল। হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স। তো সেখানে যে মানে উনি তো, ওনাকে দেখে মনেই হয়নি যে উনি, হয় না যে ডিরেক্টর সব ফোকাসে থাকে শুটিং এর সময়, হাতে মাইক নিয়ে এটা সেটা, লাল একবার জলের মতো আর কি, মানে টিমের সাথে একদম সিম্পল একটা টিম মেম্বার হিসেবে আছে। আচ্ছা, খুবই মানে টিমের অন্যান্য সবার মতো খুব ইনসিগনিফিকেন্টলি উনাকে থাকা যায়, দেখা যায় উনার কাজটা উনি করে যায়। এটা বুঝতে পেরেছি কি বলছো, দারুণ ব্যাপার। মানে ওই ডিরেক্টরদের একটা অরা থাকে, ওই চেয়ার। না না, এটা বাই দ্য ওয়ে, এটা আমি এত বছর অভিনয় করে এটা আমারও নেই, মানে কোনো চেয়ার নেই আমার। মানে এগুলো খুব, আমি কিছুই না, এটা দরকার অবশ্যই, কিছু কিছু জায়গা দরকার, কিন্তু আমার কেমন যেন লাগে ওই চেয়ারে বসতে। আচ্ছা, অনেক অনেক ভালো ভালো কথা হয়েছে, এবার একটু বলো যে ওয়ান গুড থিং and one weakness বলতে পারো, one bad thing, negative, মানে যেটা অভিনেত্রী জয়া আহসানের ব্যাপারে বলতে চাও, ঠিক আছে, যেটা তোমার বলা হয়ে ওঠেনি আর কি, ঠিক আছে? চলো, কাম অন লালদা, বি অনেস্ট। ওকে, না আমি তো যা বলার বলি। না না, হ্যাঁ ঠিক আছে, না একটা ভালো জিনিস বলো। জয়া মাঝে মাঝেই ওর বাগানের ছবি পাঠায় আমাকে, হ্যাঁ, ওর নানা রকম ফল, ও হ্যাঁ বলছিলে আনাজ টানাজও ভীষণ একদম সারাক্ষণ মাটির কাজ করে, হ্যাঁ, চাষি মানে একদম চাষির কাজ করে আর কি, সেইটা একটা রয়েছে, সেটা আমার খুব ভালো লাগে। আর মানে নেগেটিভ ব্যাপার কি বলবো আমি জানি না, নেগেটিভ ব্যাপার আমার তো কিছু মনে না 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 হবে না, এরভাবে খেলবো না লালদা, কি জোর করে না নাকি একটা যেটা যেটা তোমার হয়তো বলতে চাও, ব্যাপার একটাই বড্ড দূরে থাকে ঢাকায়,
না না আমি না কলকাতায় থাকলে মাঝে মাঝে তুমি বলে চলো কফি খেয়ে আসি, কিন্তু ঢাকায় তো আবার পাসপোর্ট তুমি এটা বলছো, তুমি কোথায় থাকো? তুমি তো জেট সেটার, নিজেই তো লালদা আছে না, আমি তো এখানে পড়াতে গেছি। আচ্ছা ভালো, খুব ভালো বললে লালদা। উই অল নো তুমি ইউ আর অলসো ভেরি স্মার্ট শার্প মাইন্ডেড মানুষ, কিন্তু তোমাকে একটা নেগেটিভ বলতে হবে যেটা তোমার মনে হচ্ছে যে নেগেটিভ তো বলেই দিলাম না, এটা চলবে, খেলবো না ভাবে যে জয়া তোমার এইটা না ঠিক করছে, মানে ধরো এইটা তোমাকে একটু ঠিক করতে হবে, সেটা কি? জয়াকে কি ঠিক করতে হবে আমি ভেবে দেখিনি কোনোদিন, আর মনেও পড়ছে না কিছু। না জয়া বড্ড সহজ, এটাও মাঝে মাঝে মনে, জয়া একটু জটিল হলে মাঝে মাঝে ভালো হতো, মানে ইমোশনাল ফুল না সেটা নয়, যেখানে বলছি যে ওই যে বলছে না আমার চেয়ার লাগে না, হ্যাঁ ওই যে ঢুকে পড়ে যখন, সেটাই বলছি মাঝে মাঝে একটু স্টার্ট সুলভ ব্যবহার আচরণ করতে পারে, এটাই বলছি। হ্যাঁ কারণ নেক্সট বার তোমাকে বলেছে দিদি আপনি ইন্টারভিউতে শুনেছিলাম আপনার তো চেয়ার লাগে না, আমরা একটু বসি, তখন প্রবলেম হয়ে যাবে। না মানে নিজের একটা সিংহাসন নিয়ে যায় না, সবাই গাড়ি দিচ্ছে আর কি, সেটাই। ওকে ঠিক আছে, চলো এবার ইটস ইওর টার্ন। আমি তো নেগেটিভ কিছু ভাই বলতে পারবো, এটা পসিবল না। ইটস নট নেগেটিভ যে এমন একটা জ্ঞান, এমন একটা উপদেশ, জ্ঞান বলবো না, ওকে সেটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, এমন একটা উপদেশ, একটা সাজেশন যেটা তুমি হয়তো লালদাকে এতদিন দাওনি। যেরকম ধরো হতে পারে যে আচ্ছা লালদা এবার থেকে তোমায় ফোন করলে ফোনটা ধরবে, ঠিক আছে, রেসপন্ড করবে, আমি ফর এন এক্সাম্পল বলছি আর কি, বা অনেক হয়েছে এবার একটু প্রেম টেম করো, এরকম টাইপের, মানে whatever, এটা এক্সাম্পল ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, এবার বলো না আগে ভালোটা ভালো কি, ভালো তো অগুনতে আছে, কি বলবো, অনেকক্ষণ বলে যাচ্ছে এক কাপড়ের ব্যাপারে, এবার ভালোটা বলতে পারো তার সাথে। মানে সত্যি আমি মানে লালদা না থাকলে আমি বেছে বলতে পারছি না আমি কি নেগেটিভ বলবো, আর মানে কি। আচ্ছা এতদিন ধরে তো কাজ করলে, ভদ্রলোক এর ব্যাপারে কোন লালদা সিগারেট বেশি খায় না, তাও তো নয়, উনি আবার কি একটা বানিয়ে এটা তো ভালোই লাগে, আমি মাঝে মাঝে দেখি এটা ইভলভড হয়েছে আর কি ব্যাপারটা। না না আমি সেটার সাথে আবার বলি আমার বাবা খেতেন তো ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বলা ঠিক না? না 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 আমি বলছি এটা আমাদের মিডিয়াতে বলা, মানে ও মিডিয়াতে বলা যায়, আমরা এটা সিগারেট আমরা প্রমোট করছি না, বাট এই স্টাইলিংটা আমার খুব ভালো লাগে, আমি অনেক কষ্টে এটাই বার করলাম, এটা ভালোও লাগে আবার এটা আমি মিসও করি মাঝে মধ্যে, কারণ বাবাকে দেখতাম ঠিক এরকম করে ব্যাগ থেকে পেপার টেপার বার করে খাচ্ছে, তো লালদা এখন ওটা খাচ্ছে না, আমি দেখেছি উনার হাতে। না আছে, আচ্ছা মানে ও আমাকে বলতে চাইছে আমাদের পিতৃসুলভ ব্যাপার আছে একটা। ওটা দেখো বাবা, হে ভগবান, মেয়েদের জীবনে সবচেয়ে বড় হিরো কিন্তু বাবারাই হয়। হ্যাঁ ঠিক আছে, এই ফ্যামিলি ব্যাপার স্যাপার নিয়ে আমরা পরে আলোচনা করব। মিটে গেছে, হ্যাঁ মিটে গেছে, এটা খুব কঠিন ছিল, আমরা এই পুতুল নাচ করার থেকে বেশি শক্ত এইসব প্রশ্নের উত্তর দেওয়া। আপাতত আমরা চাইবো যে ফ্যামিলি নিয়ে যান, ছবিটা দেখুন at your nearest or farthest theaters. Coming back to the question, যে the USP of this film, তোমরা তোমাদের মতো করে কি বলবে দর্শকদের, তোমাদের ফলোয়ার্সদের, জয়া ফলোয়ার্স, ওয়েল উইশার্স, ফ্যান্সদের দেখতে কি বলবে তোমরা তোমাদের মতো করে? দেখো ইউএসপি কথাটা তো একটা মানে কি বলবো, একটা বাজারের তাই প্রথমে বললাম ক্লিশে, ইউনিক সেলিং পয়েন্ট বলে, সেটাই বলে, কিন্তু আমার মনে হয় যে আমরা যখন ছবি করি, মানে বিশেষত আমি নিজের কথা বলতে পারি যে আমি এইসব ভেবে করি না কখনো, যেটা করি যেটা প্রাণের গল্প, মানুষের কাছে প্রাণের গল্প, মানুষের গল্প দিতে চাই। কিন্তু পুতুল নাচের ক্ষেত্রে বলবো, পুতুল নাচের যদি কিছু হয়, অত বড় একটা উপন্যাস মানিকবাবুর, তার একটা স্থাপত্য আছে, সেটা সাহিত্যের স্থাপত্য, সেখান থেকে আমাকে একটা চলচ্চিত্রের স্থাপত্য বানাতে হয়েছে, সেখান থেকে খুঁড়ে খুঁড়ে জিনিস নিয়ে এসে সেটা একটা নিজস্ব প্রাণ পেয়েছে, সেটা তার নিজের স্বতন্ত্র দাঁড়িয়ে আছে চলচ্চিত্র হিসেবে। কেউ যদি উপন্যাস কিচ্ছু না জানেন, মানিকবাবু কিচ্ছু না জানেন, শুধু চলচ্চিত্র দেখতে যান, চলচ্চিত্র তো স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে আছে, এমন না যে সাহিত্য পড়ে যেতে হবে, মানে বই নিয়ে যেতে হবে। সেইটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় জায়গা। সে পুতুল নাচ আমরা মানিকবাবুকে শ্রদ্ধাঙ্গ দিচ্ছি, ওমাজ টু মানিক বন্দ্যোপাধ্যায়, বাট স্টিল 90th ইয়ার অফ, কিন্তু এইটা চলচ্চিত্র হিসেবে স্বতন্ত্র। আচ্ছা, এইটাই হচ্ছে ইউনিক ইউএসপি কথা। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে জয়া তুমি কি? হ্যাঁ আমিও সেটাই বলবো, এটা একেবারে একটা চলচ্চিত্র দেখবার জন্যে, যারা পড়েনি আগে, যারা পড়েছে
তারা সবাই জানে এটা চলচ্চিত্র হিসেবেই একটা খুব ইউনিক চলচ্চিত্র। এবং আরেকটি ব্যাপারে একটু অ্যাড অন করি, হ্যাঁ অন্যান্য সমস্ত বিষয় এটা অবশ্যই একটা চলচ্চিত্রের ভেতরে চলে আসে। খুব ভালো অভিনয়, অভিনেতাদের খুব মন উজাড় করা কাজ আমার মনে হয়। বিশেষ করে আমার অবশ্যই একটু আক্ষেপ আছে, আমি অনন্যার সঙ্গে কোনো অভিনয় নেই আমার খুবই প্রিয় অভিনেত্রী এবং আবির ইজ আউটস্ট্যান্ডিং। হ্যাঁ সত্যি আরেকটা জিনিস যেটা যেটা বলছে অভিনেতার প্রত্যেকের ভীষণ ভালো, আরেকটা হচ্ছে যে এটা কোনো খুব যে গভীর মানে কোনো রসিকতা নেই এমন নয়, এটা একটা সহজ না, সেটা ট্রেলার থেকে বোঝা গেছে, অত গভীর নয়, স্পেশালি ফ্রম আ ক্যারেক্টার যেটা বলে যায় তো প্রেম বিচ্ছেদ রাগ অভিমান যৌনতা সবটা মিলিয়ে মানুষের গল্প। ফলে মানে এমন একটা প্রজন্ম না ভেবে বসে যে এই বাবা মানিক বন্দ্যোপাধ্যায় এসব শুনে টুনে মনে হচ্ছে কি একটা হবে, তা নয়, কিন্তু এটা সহজ মানুষের সম্পর্কের গল্প। এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রজন্ম যারা বিশেষ করে ইউথ যারা ইয়াঙ্গার তাদের আরো বেশি ভালো লাগবে, তারা একেবারে ডিফারেন্ট একটা টেস্ট পাবে। তারা যে ডিলেমার মধ্যে, তারা শুধু নয় মানুষ যে ডিলেমার ভেতর দিয়ে যায় সেই ক্যারেক্টারগুলোকে অন্য একটা সময়ের রিপ্রেজেন্টেশনে মানে তারা দেখতে পাবে, তারা নিজেকে খুঁজেও পাবে অনেকগুলো চরিত্রের ভেতর দিয়ে। সো উই অল লুক ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড আমার মনে হয় যে এই ছবিতে ঠিক যে মানে সব ধরনের মশলা আছে যেখানে তুমি এন্টারটেনমেন্ট পাবে, আর তার সাথে সাথে এরকম একটা এনরিচড মানে যেহেতু সাহিত্য ভিত্তিক, মশলা দিয়ে বোমাও হয়, মশলা দিয়ে সিনেমাও হয়, মশলা দিয়ে রান্নাও হয়, রাইট? মানে কোন মশলা কোথায় ব্যবহার করছো সেটা ইম্পর্টেন্ট। সো সামথিং হ্যাজ বিন কুকিং অল দিস ওয়াইল, ফাইনালি আজকে আমরা পেশ করছি এবং এই ছবিটা মুক্তি পাচ্ছে আজ। অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, বেস্ট উইশেস ফর পুতুল নাচের ইতিকথা, থ্যাংক ইউ।